আজ ২৭ মে ভোর ৬টার দিকে নওদায় যে বাস দুর্ঘটনা ঘটেছে সেখানে ৪ জনের মৃত্যুর কথা আমরা বলেছি। কিন্তু এটাও বলে রাখা প্রয়োজন, এর ঠিক ১ ঘন্টা আগে ভোর ৫টার দিকে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেটা বাড্ডায়, উত্তর বাড্ডায়। তখন একজন রিকশা চালক নিহত হন। এর আগের দিন অর্থাৎ গতকাল ২৬ মে একদিনেই দেশের ৭টি জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আর তার ঠিক আগের দিন অর্থাৎ ২৫ মে টাঙ্গাইলের কালীহাতিতে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন শ্রমজীবী মানুষ প্রাণ হারিয়েছেন, সেই শিরোনাম আমরা দেখেছি। এবং এভাবে যদি আমরা হিসেব করি দেখা যাচ্ছে গেল ৭ দিনে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান এবং আছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ডক্টর হাদিউজ্জামান, আপনার কাছে আসবো, তার আগে একটু পরিস্থিতি ধারণা করে আসি। সাইদুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। দুদিন আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, টাঙ্গাইলে কালীহাতি ইস্যুটা নিয়ে কথা হচ্ছিল এবং নানামুখী ব্যাখ্যাও আপনার কাছ থেকে পাচ্ছিলাম। এর মাঝখানে আজকে ভোরবেলায় দুটো ঘটনা ঘটলো এবং সেই মৃতের সংখ্যাগুলো কেবল সংখ্যা হয়েই আমরা শিরোনামে সেগুলো উপস্থাপন করলাম। আমরা আসলে এখন পর্যন্ত কোনো সমাধানের ন্যূনতম আশাবাদও পাইনি, কারণ বাস হেল্পার চালক দুজনই পলাতক রয়েছে। একটু জানতে চাই আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে। আমরা তো প্রথমত কাঠামোগত ব্যবস্থাপনার দুর্বলতার কথা বলি, কিন্তু চালক, বাস মালিক, বাস কর্তৃপক্ষ কিংবা যে ইকোসিস্টেমের মধ্যে আমরা আছি সেখানে কোথায় কোথায় গলদ দেখেন আপনি আসলে? না, গলদ সবখানেই। এখানে ব্যবস্থাপনাগত ত্রুটি আছে, চালকদের অদক্ষতা আছে, যানবাহনের ফিটনেসের অভাব আছে, সড়কেরও সমস্যা আছে এবং সড়ক ব্যবহারকারী হিসেবে পথচারী বা যাত্রীদেরও কিছু সমস্যা আছে। অর্থাৎ সড়ক পরিবহন ব্যবস্থাপনার সাথে যতগুলো বিষয় জড়িত সবগুলো সমস্যা আছে। এখানে কোনো কিছুই মানে পরিপূর্ণভাবে সঠিকভাবে অবস্থায় নেই। সুতরাং এখানে এই যে সড়ক পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করে সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে পারে পুরো কাঠামো পরিবর্তন করতে হবে, পুরো ব্যবস্থাপনা ভেঙে ফেলতে হবে। বিআরটিএ আসলে একটি লাইসেন্সিং অথরিটি, এখন এটা রেগুলেটরি অথরিটি হিসেবে টোটালি ব্যর্থ। কারণ বিআরটিএ যে এই যে সড়ক দুর্ঘটনাটা ঘটলো এর দায়িত্ব বিআরটিএ কে নিতে হবে, এর দায়িত্ব পুলিশকে নিতে হবে। খোঁজ নিয়ে দেখা যাবে যে ওই চালকের লাইসেন্স নাই, কিংবা চালক মাদকাসক্ত ছিল, কিংবা ওই দুটো যানবাহনেরই, দুটো বাসেরই ফিটনেস নাই। এটা এখন তদন্ত কমিটি গঠন করা হবে, তারপরে হবে। এবং পুলিশের কথা বলতে যে কেউ অভিযোগ করলে মামলা হবে কেন বাবা? অভিযোগ করার পর মামলা হবে কেন? মামলা তো এখনই হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? একদম। এবং এই যে এবং রাজধানী ক্রমেই দুর্ঘটনা প্রবণ হচ্ছে এবং দিন যত যাচ্ছে তত বেশি দুর্ঘটনা প্রবণ হচ্ছে রাজধানী। এবং রাজধানীতে কোনো শৃঙ্খলা নাই, কিন্তু কথা ছিল যে রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে যে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা করা হবে, সেটি ঝুলে আছে স্বার্থবাদী গোষ্ঠীর কারণে। কারণ এটি প্রমাণিত যে যেখানে যত বেশি অব্যবস্থাপনা থাকে, যত বেশি নৈরাজ্য থাকে, সেখানে তত বেশি দুর্নীতি। আমি ধাপে ধাপে এই সলিউশনের দিকে আসবো, তার আগে যদি একটা তুলনামূলক চিত্রটার ব্যাখ্যা দেন। মানে এর আগে যে ঈদ উল ফিতর গেল, তার আগে যে ঈদ উল আজহা গেল, তার আগে যে ঈদ উল ফিতর গেল, অর্থাৎ এরকম করে যদি আমরা ২-৩ বছরের একটা পরিসংখ্যান নিই, তাহলে এই ঈদে আমরা চিত্রটা ভালো দেখছি নাকি তুলনামূলক খারাপই দেখতে পাচ্ছি? ২৪, ২৫, ২৬, ২৭ এই যে ৪ দিনেই মারা গেছে প্রায় ১০০ মানুষ। একদম ৪ দিনে ১০০ মানুষ মারা গেছে। এর ভিতরে একেবারে ৩ দিনে আমার কাছে হিসেব রয়েছে যে ৩২ জনের বেশি। তার মানে আমরা যদি পুরোটা ধরি তাহলে সংখ্যাটা আরো বাড়বে। জি, তারিখে ৩১ জন মারা গেছে, জি, কালকে মারা গেছে। অর্থাৎ ২৪, ২৫, ২৬, ২৭ এই ৪ দিনে প্রায় ১০০-র কাছাকাছি, হয়তো ২-১ জন কম হতে পারে। এই যে বিপুল সংখ্যক মানুষ মারা গেল, তাছাড়া সবচেয়ে বড় কথা যে যেখানে জীবনের প্রশ্ন জড়িত, সেখানে তো একটি সংখ্যায় অনেক বড় রকম। যার পরিবার থেকে একজন মারা যাচ্ছে, তার তো পরিবারটা বিপন্ন হয়ে যাচ্ছে। সুতরাং এখানে সংখ্যা বিষয়। আমি আপনাকে এটা জানতে চাচ্ছি এই অর্থে যে যখন সড়ক মন্ত্রীকে জানতে চাওয়া হবে, তিনি যেন এই ব্যাখ্যাটা এভাবে উপস্থাপন করতে না পারেন বা আমরা যেন না শুনি যে এটা আসলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে আগের চাইতে, অর্থাৎ কিছুটা যেন ভালো হয়, এই আশাবাদটা যেন আমরা পাই। সেই হিসেবে জানতে চাচ্ছি যে তুলনামূলক চিত্রটা ভালো নাকি খারাপ? খারাপ। কারণ গত ঈদেও কিন্তু ঈদের শুরুতে ঈদের শুরুর প্রথম 4 দিনে বা 3 দিনে এত বিপুল সংখ্যক মানুষ মারা যায় নাই। এবার যেটা হচ্ছে, এবং আমাদের পরিসংখ্যান বা পর্যবেক্ষণ বলে যে ঈদ যাত্রায় দুর্ঘটনা ঘটে, কিন্তু সেটার থেকে ঈদ ফিরতি যাত্রায় বেশি ঘটে। কারণ অনেকগুলো কারণ আছে এটার। সেটা হলো যে প্রশাসনিক যে প্রস্তুতি থাকে, সেটা ঈদ যাত্রায়, ঘরমুখী যাত্রায় কিছুটা মানে শক্তিশালী অবস্থায় থাকে, স্ট্রং থাকে, কিন্তু যখন ফিরতে যাত্রায় তখন আর কোনো প্রশাসনিক প্রস্তুতি থাকে না এবং মানুষও সবাই একদিনে ফেরে। কিন্তু যাওয়ার সময় তো মানে পার্ট যায় মানুষ,
কিন্তু আসার সময় তো এই যে যেদিন অফিস খুলবে তার আগের দিন আসে, তার আগে আসতে চায় না। সুতরাং এই যে যেদিন অফিস খুলবে তার আগের দিন একবারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে, ঢাকামুখী হবে, তখন একেবারে বিপর্যয়কর অবস্থা হয়ে যায়। একদম এবং একদম, তার মানে আগে থেকে একটা শঙ্কা এখানে স্পষ্ট। আমি আরো কথা বলবো আপনার সঙ্গে। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আমরা পরিসংখ্যান যখন দেখি তখন প্রত্যেকবারই আমরা এই কমিটমেন্ট সরকারের পক্ষ থেকেও পাই, যারা সংশ্লিষ্টরা আছেন তারাও এটা বলার চেষ্টা করেন যে এবার আমরা মৃত্যুর সংখ্যা জিরোতে আনার চেষ্টা করব। কিন্তু আমরা দেখতে পেলাম এবার একটু অদ্ভুত ঘটনা ঘটছে, অর্থাৎ প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে, কিন্তু লার্জার স্কেলে গতবারে ঘটেনি, কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ একটি সড়ক দুর্ঘটনায় 15 জন মারা যাচ্ছে, 12 জন মারা যাচ্ছে। এর আগে হয়তো আমরা সড়ক দুর্ঘটনায় 2-1 জন, 3 জন, 5 জন করে দেখতাম। এবার কাঠামোগত ব্যবস্থাপনায় সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি বারবার। কেন এমনটা হচ্ছে আসলে? দেখুন, আসলে আমাদের প্রত্যাশাটা কি সেটা আসলে স্পষ্ট না। জি, সারা বছর ধরে আসলে আমরা সবসময় বলি সেফটি বা এই যে আমরা দুর্ঘটনার কথা বলছি, এটা নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে আসলে একটা সংস্কৃতি তৈরি করতে হবে। এটা একটা চর্চার বিষয়। সারা বছর ধরেই তো আমাদের সড়কে আসলে অনিয়ম, অব্যবস্থাপনা। এখানে আনফিট গাড়ি, লক্কর-চক্কর গাড়ি, অদক্ষ চালক, চালক অনেক সময় ঘুমিয়ে পড়ছে। এবং আপনি যে বড় দুর্ঘটনা টাঙ্গাইলের কথা বলার চেষ্টা করছেন, এই দুর্ঘটনা তো ঈদ ছাড়াও আমরা দেখি। আপনার নিশ্চয়ই মনে আছে ভালুকায় 2019-এ একই ঘটনা, সিমেন্টবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার পরে 10 জন শ্রমিক মারা গেছে। জি, এবং আমাদের ঢাকা সিলেট যে মহাসড়ক আছে, সেই মহাসড়কে প্রায় আপনি দেখবেন যে পাথর বোঝাই যে ট্রাকগুলি আছে উল্টে গিয়ে শ্রমিক নিহতের ঘটনা ঘটে। তো এটা একটা নিয়মিত বিষয়। আমি যেটা বললাম, আসলে আমরা প্রত্যাশা করি যে ঈদের সময় দুর্ঘটনা কমে আসবে বা যানজট কমিয়ে আনবো, যেটা আসলে সরকার বা প্রশাসন থেকে বলার চেষ্টা করে। কিন্তু কি যুক্তিতে বলে এটা আমার কাছে আসলে স্পষ্ট না। কারণ সারা বছরই তো আমরা দেখছি যে বিশৃঙ্খল পরিস্থিতি। একটা স্বাভাবিক সময়ে আপনি বিজ্ঞানকে চর্চা করতে পারছেন না, আপনি প্রকৌশল দিকগুলি ধরে রাখতে পারছেন না, আপনি হাট বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি রুট পারমিট বিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেই জায়গায় ঈদের সময় এটা তো একটা যুদ্ধ অবস্থা। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ঢাকা শহর থেকে বের হয়ে যাচ্ছে, একটা অস্বাভাবিক সময়। আপনি কিভাবে প্রত্যাশা করব যে আমরা যে এই সময় আমাদের যানজট হবে না, দুর্ঘটনা হবে না, যেখানে পুরো বছরই চিত্রটাই ভয়াবহ। তো সেই জায়গায় আসলে আমি মনে করি যে আসলে এই ধরনের কাগজে হুঁশিয়ারি দিয়ে আসলে কোনো লাভ হবে না। আমাদের সড়কে কাঠামোগত দুর্বলতা আছে, যেটা আপনি একটু বললেন, এবং এখানে শত শত ঝুঁকি এবং আশঙ্কা, শঙ্কা সবই আছে। সেটা নিয়েই কিন্তু আসলে রাজধানীর শহর ছাড়ছে। এবং আপনি দেখেন, আপনাদের মিডিয়াতেও বারবার প্রচার হচ্ছে, আপনি যারা রেলপথে যাচ্ছে, যেভাবে আমি আজকে দেখলাম যে তিল ধারণে আসলে ঠাঁই নাই। সব আপনার কোচের উপরে উঠে গেছে, কোচের ভিতরে ঢুকে গেছে, যে টিকিট কেটেছে সে ঢুকতে পারেনি, আবার ঢুকতে পেরেছে তো সিট পর্যন্ত যেতে পারেনি। এমনকি আমি দেখলাম লোকোমোটিভ, যেখানে চালক বসবে, চালকের আসন, সেই লোকোমোটিভের আশেপাশে কানায় কানায় আসলে যাত্রী দিয়ে ভরে গেছে। এই যে ঝুঁকি, একটা দুর্ঘটনা যদি ঘটে যায় কি যে অবস্থা হবে। এবং একটা বিষয় দেখেছেন জনাব হাদিউজ্জামান, আপনার সঙ্গে মানে বোধ করি বহু শো আমি করেছি এই ইস্যু নিয়ে, এবং একইভাবে আমি সাইদুর রহমান আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। একটা বিষয় আমরা প্রত্যেক জায়গা থেকে টের পাই, সেটা রোড সেফটি ফাউন্ডেশন, যাত্রী কল্যাণ সমিতি কিংবা নিরাপদ সড়ক চাই, প্রত্যেকে একটা জিনিস স্পষ্ট করেছে যে আমাদের জবাব দিতে একটা বড় অভাব রয়েছে। ডক্টর হাদিউজ্জামান, একটু বলবেন, মানে আমরা সমাধান জানি কি কি করতে হবে, কিন্তু যারা সমাধান করবে তাদের কাছে আমরা তাৎক্ষণিকভাবে প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করে উত্তর পাই না। তার মানে জবাবদিহিটার একটা বড় ঘাটতি রয়েছে। এটা আসলে সংকটটা কতটা বাড়িয়ে দেয়? না, সংকটটা যেটা আপনি বলছেন, আসলে আপনি যদি আমাদের এই যে দুর্ঘটনা এবং গণপরিবহন নিয়ে যে নৈরাজ্য বলি বা বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, যেটাই বলি না কেন, কম বলাই হবে যদিও। আপনি এটা আসলে কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা একটা রাজনৈতিক সমস্যা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আসলে এই পরিবহন সেক্টরটা নিয়ন্ত্রণ করে, তারা আসলে এই যে আমি একটা দুষ্ট চক্র যদি বলে থাকি, তাহলে ওই দুষ্ট চক্রের মধ্যে আছে যারা আসলে সরকার চালাচ্ছে, তাদেরই আসলে রাজনৈতিক নেতা যারা আছেন, তারাই এই গণপরিবহনটা পরিচালনা করে। এখন তারা আসলে, যে আমি যেটা বললাম, এটা একটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, এই সমস্যা আসলে সমাধান হবে না। আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজি, এটা আপনিও জানেন, এটা নিয়ে আমরা কতবার কথা বলেছি, একটা আদর্শ মডেল। এই যে লক্কর-চক্কর, আনফিট গাড়ি, রংচটা গাড়ি, কোনো মাংস নাই, হাড় সব বের হয়ে গেছে। আজকে যে দুর্ঘটনা নর্দার কথা বলছেন বা বাড্ডার কথা বলছেন, এই গাড়িগুলি চোখে দেখেই বোঝা যায় ফিটনেস নাই। কিন্তু আসলে বিআরটিএ তারা আসলে এই যে ফিটনেস গুলি দিচ্ছে, চোখে দেখে দিচ্ছে, তাদের আসলে
বিজ্ঞান যেটা আমরা বলি যে একটা যাচাই বাছাই করে ফিটনেস দেওয়া, পরীক্ষা করে ফিটনেস দেওয়া, সেটা তাদের সক্ষমতাও নাই, এবং সেটা তারা চাইলেও পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই গণপরিবহনগুলো যারা চালান, ওই যে আমি একটা বললাম বিশাল সিন্ডিকেট বা দুষ্টচক্র, এই দুষ্টচক্রের কাছে সরকারই তো অনেক সময় অসহায় বা দুর্বল হয়ে যাচ্ছে। সেখানে বিআরটিএ কি করবে? বিআরটিএ টেকনিক্যাল একটা সংস্থা, কিন্তু আমি তো বললাম সমস্যাটা তো টেকনিক্যাল না, সমস্যাটা রাজনৈতিক। এটা একদম। এই 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 কথাটা এই হবে। কথাটা দুদিন আগে জনাব সাইদুর রহমানের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও এটা বলছিলেন। আজকেও একই বিষয় একটু জানতে চাই জনাব সাইদুর রহমান। আমরা তো জানি যে দুষ্টু চক্র আছে, এটা চিহ্নিত, এবং খোঁজ নিলে বেরিয়ে যাবে সেই দুষ্টু চক্রের সঙ্গে কারা কারা জড়িত। সরকারের ভেতরে যদি কেউ সেই দুষ্টু চক্রের সঙ্গে জড়িত থাকে, সেটাও তো আসলে স্পষ্ট করা সম্ভব। এখানে আসলে কোথায় গলদ দেখেন? সদিচ্ছার অভাব, নাকি আসলে আমাদের নিজস্ব উদাসীনতা এখানে একটা বড় কাজ করছে? কাকে জিজ্ঞাসা করছেন? আমি আপনার কাছে জানতে চাইছি। প্রশ্নটা আপনি করেন, আবার ফের করেন জি, আরেকবার। হ্যাঁ, আমি আপনাকেই করছি। হ্যাঁ, না, প্রশ্নটা আবার করেন, আমি আচ্ছা, শুনতে পারি না। মানে মূলত আমরা বলছিলাম যে একটা দুষ্টু চক্রের কথা, তাই না? যেটা আপনি নিজে বলেন, যেটা সিন্ডিকেট জড়িত, যেটার সাথে সরাসরি বাস মালিক পক্ষ কিংবা শ্রমিকদের একটা ফেডারেশন সেটাও জড়িত, এবং বলা হয় কোনো না কোনো সময় সরকারের মধ্য থেকে হয়তো তাদেরকে পেট্রোনাইজ করা হচ্ছে। যদি সব চিহ্নিত হয়ে থাকে, তাহলে সমাধানটা কেন হচ্ছে না? সদিচ্ছার অভাব নাকি গাফিলতি নাকি উদাসীনতা? জি, না না, সমাধানটা তো সরকারকে করতে হবে, রাজনৈতিক কমিটমেন্ট থেকে কাজটা করতে হবে। সরকার সেটা মনে করে না। সরকার তো আসলে পরিবহন সিন্ডিকেট থেকে তো সরকার দুর্বল না, মানে পরিবহন সিন্ডিকেট মালিকদের যে সিন্ডিকেট বা শ্রমিকদের যে সিন্ডিকেট, তারা তো সরকার থেকে শক্তিশালী হতে পারে না। সরকার অনেক বড় ব্যাপার, বড় একটা প্রতিষ্ঠান। সুতরাং সরকার যদি মনে করে যে বা এই কাজটি করতে হবে, তো নিশ্চয়ই পারে। কিন্তু সরকারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি আছে। পূর্বের সরকারগুলোর রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি ছিল। বর্তমান সরকার চেষ্টা করছে, যদি তাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই ওভারকাম করবে। কিন্তু এখন কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখছি না। কারণ ঢাকা, রাজধানী ঢাকাতে যে রুট রেশনালাইজেশন পদ্ধতির মাধ্যমে যে পরিবহন চালানোর উদ্যোগ, সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে ক্রমেই। এখন বলা হচ্ছে যে এখানে 500 বা তার কিছু বেশি ইলেকট্রিক বাস নামবে, কিন্তু ইলেকট্রিক বাস কেন? এই এই যে সড়ক কাঠামো, এর মধ্যে কি ইলেকট্রিক বাস চলার জন্য যথেষ্ট উপযোগী পরিবেশ আছে? নিশ্চয়ই নাই। সুতরাং যেটা করতে হবে, যানজট নিরসনের সবচেয়ে টেকসই এবং সহজ সমাধান হলো একসাথে 4000 নতুন বাস কিনে কোনো এক সকালে চালু করে দেওয়া, এবং সরকার ঘোষণা করবে যে 3 মাস বা 6 মাস পরে তোমাদের সব বাস উঠে যাবে। এই 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 তারিখে ঢাকা শহরে সমস্ত নতুন বাস। তখন তো ধর্মঘট শুরু হয়ে যাবে, তখন তো পরিবহন ধর্মঘট শুরু হয়ে যাবে। ধর্মঘট সমস্যা নাই। সরকারকে নিজস্ব পরিবহন সক্ষমতা তৈরি করতে হবে। সরকারকে বিআরটিসি কে কার্যকর করতে হবে। বিআরটিসির বাস কিনে দিয়ে হয়েছে তো জনগণের করের টাকায়। সেই বাস বিআরটিসি কোন অধিকারে ব্যাংকে ইজারা দেয়, বিশ্ববিদ্যালয় ইজারা দেয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইজারা দেয়, বিভিন্ন প্রতিষ্ঠান ইজারা দেয়? এই ইজারা দেওয়ার অধিকার তাদের কে দিয়েছে? এই বাসগুলো তো সাধারণ জনগণের পরিবহন সেবার জন্য কেনা হয়েছে। সুতরাং বিআরটিসি এটা করতে পারে না। বিআরটিসির বিরুদ্ধে মামলা হওয়া উচিত। একদম। আসলে এই বিষয়টার জন্য আসলে শুরুতেই বলছিলাম যে জবাবদিহিতার অভাবটা কতটা সংকটটা বাড়িয়ে দেয়। আমি শেষের দিকে আছি। ডক্টর মোহাম্মদ হাদিজুজ্জামান, আমরা ঈদে ঘরে ফেরা মানুষের যে এই সময়টা, সেই সময়টা পার করে ফেলেছি। সকালেই ঈদ, এখন ঘরে ফেরার পালা। যারা আসলে এই রাজনীতিতে আবার ফিরবেন, আমরা হয়তো এতটা মৃত্যুর মিছিল আর দেখতে চাইবো না, শূন্যে আনতে চাই। কি করণীয় আসলে এখন এই মুহূর্তে? না, আসলে ফিরতি পথে যাত্রাটা চ্যালেঞ্জিং হবে। কারণ যেটা সাইদুর ভাই একটু আগে বলছিল, যে সবাই কিন্তু চাইবে পুরো ছুটির সময়টা বাড়িতে থাকা, এবং একেবারে শেষের দিন তারা ঢাকায় ফিরতে চাইবে। ফলে সড়কে নিশ্চিন্তে আমরা বলতে পারি যে একটা বড় চাপ তৈরি হবে। এবং বিশেষ করে আমি যে জায়গাটা দেখছি, যে মোটরসাইকেল যোগে যারা ফিরবে তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। যেহেতু বৈরী আবহাওয়া, বৃষ্টি দেখছি, সড়ক পিচ্ছিল, এবং অনেক জায়গায় নির্মাণ কাজ চলছে। বিশেষ করে উত্তরবঙ্গের যে যাত্রাটা আছে, আপনি নিশ্চয়ই জানেন, এলেঙ্গা থেকে যমুনা ব্রিজের পূর্বপাশ পর্যন্ত, এখানে কোথাও 1 লেন, কোথাও 2 লেন, কোথাও আবার যে ফ্লাইওভার কনস্ট্রাকশন চলছে, আবার কোথাও আপনার শোল্ডার গুলো এখনো মাটির। তো এখানে কিছুটা ঝুঁকি আছে। তো ফিরতি পথে এটা সতর্ক হয়ে আসতে হবে। এবং একই সাথে আমি বলবো, আসলে এখন আমাদের কিছুটা মানে সতর্ক বার্তাই পাঠাতে হবে। কারণ আমরা সবসময় দেখি ঈদের আগে যে পরিমাণ দুর্ঘটনা হয়, ঈদের পরে প্রায় 2.5 থেকে 3 গুণ বেশি কিন্তু দুর্ঘটনা হয়। তো সে জায়গায় ঈদের আগে কিন্তু এবার অনেকগুলি দুর্ঘটনা হয়ে গেছে। তো ঈদের পরে এই দুর্ঘটনা কমানোর জন্য বিশেষ করে আমরা দেখি মোটরসাইকেলের দুর্ঘটনার পরিসংখ্যানটা সবসময় ঊর্ধ্বগতি থাকে। তো সেই হিসাবে যারা আসলে ফিরবেন, বিশেষ করে মোটরসাইকেল, এবং যেহেতু এই কোরবানি ঈদে আমরা অনেক সময় দেখি মাংস নিয়ে অনেকে ফিরবেন,
তো মোটরসাইকেলে যখন মাংসটা ক্যারি করবেন এক পাশে রাখলে সেটা ভারসাম্যহীনতায় থাকতে পারে, এবং যেহেতু বললাম বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, তাহলে যেটা করতে হবে হেলমেট পরা এবং সেফটি গার্ডগুলি পরা, নিয়ে এবং এলবো গার্ডগুলি পরা এবং গতিকে আসলে নিয়ন্ত্রণে রাখা। এবং অনেকে দেখবেন যে রাতের বেলায় আসার চেষ্টা করে যে সড়ক কিছুটা ফাঁকা থাকবে, কিন্তু আমি যেহেতু বললাম বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রা, এখানে অনেক জায়গায় স্ট্রিট লাইট নাই বা নির্মাণ কাজ চলছে, ঝুঁকি আছে। তো রাত্রের বেলায় আবার যদি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, বিশেষ করে মোটরসাইকেলের দুর্ঘটনা কিন্তু অনেক ঊর্ধ্বমুখী থাকে। তো মোটরসাইকেল আরোহী তাদেরকে সতর্ক করতে হবে, এবং একই সাথে আসলে রেলের সক্ষমতা না বাড়ানো পর্যন্ত এই সমস্যাটা আসলে আমরা যে যতটুকু আসলে কমানো সম্ভব সেটুকু আমরা পারছি না। তবে স্থায়ী সমাধান আপনি যদি আমাকে বলেন, আসলে আমি বলবো ঢাকা ভারাক্রান্ত, মানুষ দ্বারা ভারাক্রান্ত, অবকাঠামো দ্বারা ভারাক্রান্ত, অনেক বিনিয়োগ হয়ে গেছে ঢাকায়, ইনাফ ইস ইনাফ। আসলে ঢাকার বাইরে বিনিয়োগ করেন এবং ওইখানে কর্মসংস্থান করেন, কারণ এই যে মানুষ যাচ্ছে আবার ফিরছে, কেউ কিন্তু ঢাকার স্থায়ী না। 95% মানুষ যারা ঢাকায় থাকে তারা আসলে কর্মসংস্থানের জন্য বা কর্ম হ্যাঁ, এবং এটার বাস্তবায়নের জন্য আপনি শুরুতে যেমন বলছিলেন যেটা একটা চর্চার ব্যাপার, সারা বছর ধরে আসলে ভাবনার ব্যাপার, কিন্তু আমরা আসলে আলাপটা ঈদ কেন্দ্রিক করে ফেলি। জনাব সাইদুর রহমান, সবশেষ ছোট করে আমি আপনাকে পাচ্ছি। হ্যাঁ সাইদুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা তো সড়কে দুর্ঘটনার কথা বলছিলাম, ভোগান্তির আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে বাড়তি ভাড়া নেওয়া। গতকাল যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে একজন যাত্রী বললেন 541 টাকা তার ভাড়া, 1140 টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে। এটা একটা কেস স্টাডি। 1 মিনিটের মধ্যে একটু বলবেন আসলে আমরা এই বাড়তি ভাড়া থেকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে? সরকারি নির্ধারিত ভাড়া আসলে বাস, প্রাইভেট বেসরকারি বাস মালিকরা মানে না, কারণ তারা জানে যে তাদের বিকল্প সরকারের কিছু নাই। তারা না ক্যারি করলে, যাত্রী না নিলে পারে, সরকারের এমন কোনো পরিবহন সক্ষমতা নাই যে মানুষ সেখান থেকে ন্যায্য ভাড়ায় যেতে পারবে। সুতরাং তারা বেপরোয়া আচরণ করেন, বেপরোয়া ভাড়া ধার্য করেন, অতিরিক্ত ভাড়া আদায় করেন। এখানে আসলে সরকার আর কিছু করার থাকে না, কয়েক জায়গায় ফাইন করেন, মোবাইল কোড করে, তারপর কিন্তু এত পরিমাণে বিস্তৃতভাবে অপরাধগুলো ঘটে, অন্যায়গুলো ঘটে, মোবাইল কোড এটা কভার করতে পারে না। সুতরাং এটা হচ্ছে সরকারকে অবশ্যই তার রেল পরিবহন খাতকে উন্নত করতে হবে, বিস্তৃত করতে হবে, আধুনিক করতে হবে, নৌ পরিবহন খাতকে উন্নত করতে হবে, এবং সড়ক পথের মানুষকে রেলপথমুখী করতে হবে, নৌপথমুখী করতে হবে। সারা পৃথিবীতে রেল এবং নৌ হলো টেকসই গণপরিবহন। আমাদের এখানে রেল এবং নৌকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আমরা আসলে রেল নৌপথ নিয়ে আলাদা করে আলাপ করার চেষ্টা করবো দুজনের সঙ্গে। আমরা ঈদ কেন্দ্রিক এই সময়টাতে করণীয় রেখে একটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম, খুব চমৎকারভাবে সেটা পেলাম। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার কথা হবে আপনাদের সঙ্গে। ছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান এবং রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আমাদের সঙ্গে ছিলেন। এবং ঈদে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে, সেই দুর্ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে করণীয়টা কি সেটা নিয়ে মূলত আলাপ করার চেষ্টা করছিলাম। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন একাত্তরের সাথে।